আমার একমাত্র সম্পর্ক হচ্ছে বাবা। তো যেখানে বাবাটা তো সবসময় সব ক্ষেত্রেই বাড়ির মায়ের একটা কাছে হোক, কিন্তু বাবার একটা বড় বৃক্ষের মেয়ে আমার বাবাকে হারিয়েছে 3 বছর আগে। তো এবার এই বছরে আমি অনেক করি বাবা সংক্রান্ত অনুষ্ঠান করেছি, কিন্তু আমি বাবার সঙ্গে অনুষ্ঠানে একা ছিলাম না, এটা হওয়া উচিত ছিল, সেটা হয়তো এখন এসে আমি পুরোপুরি করি। যাই হোক, এটাও আমাদের একটা পরিবার এবং সেই পরিবারের দুর্ভাগ্য রয়েছেন, আমাদের অতিথি রয়েছে, স্যার রয়েছেন যিনি গার্ডসিং রয়েছেন যিনি সার্ভাইভার তাদেরকে নিয়ে কাজ করেন এবং ক্যান্সার নিয়ে তারা সারাক্ষণ পর্যালোচনা করছেন, তারা ওইখানে রয়েছেন। নমস্কার স্যারকে, কিন্তু উনি কোনো ম্যারেজ নয়, উনি কিন্তু আনম্যারেড। কিন্তু আমি মনে করি উনি প্রকৃতপক্ষে বাবা হওয়াটা শুরু হচ্ছে মানে জন্ম, এবং তিনি তার মতন করে তার জীবনকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তাই শঙ্কর কুমার ঘোষ মহাশয়কে আজকে অর্থাৎ আমাদের মেঘ শান্তরী বাবাকে সম্মানিত করার জন্য আজকে আমাদের এই আয়োজন, যেখানে বলা যেতে পারে উত্তরধারা ভক্তি থেকে দক্ষিণ হাওড়া এবং কলকাতা অনুপ্রেরণায় তানিয়া দাসের অনুপ্রেরণায় এই একটা সুন্দর বড় একটা অনুষ্ঠান করা যায়, সেটা দেখেছিল আমাদের হাওড়ার মুক্তধারা, দক্ষিণ হাওড়ার মুক্তধারা। এবং এখানে আমরা নূতন যৌবনের দূত, আমরা নূতন যৌবনের দূত, আমরা চঞ্চল, আমরা অদ্ভুত, আমরা নূতন যৌবনের দূত। তাই জন্য আমার গানটা কিছু ভেবে আসিনি, আর আমাকে অবশ্যই এখানে বসে কনস্ট্যান্ট বলে যাচ্ছে তুমি না গান করলে এই গানটা করবো, একটা গান বলেছে। সেই গানটার আমি কেননা দুটি ক্ষেত্রেই আমার মনে হয় মানে মানুষের মনের জোর অনুপ্রেরণা একটা সবসময় দরকার হয়, ক্যান্সার রোগীদের জন্য তো অবশ্যই, এবং ভালো বাবা হওয়ার জন্য। চৌধুরী লেখা খড়দার মানুষ, তিনি লিখেছেন বাবার ছবি। আমি একটু পড়ছি, আমার দৃষ্টতা ক্ষমা করবেন, সতীনাথের সামনে পড়া, সে যে কত মানে মনে জোর থাকলে আর কত সাহস থাকলে সেটা করা যায়। আমি প্রথমেই কিন্তু ক্ষমা চেয়ে রাখছি সতীনাথা, আমার একটা দৃষ্টতা যে আপনার পরিবেশে কলকাতার পুতুলির আগে মন্দির পুতুলি প্রথম প্রোগ্রাম এবং বেশ একটা আবির্ভাব আছে পুরো পরিবেশটা। সেখানে এরকম একটা দিনে খুব এই সনাতনে সংকল্প প্রয়োজনীয় একটা কাজে মানুষের চেতনা উন্মেষণ করা, সেগুলি এই তো আমাদের হসপিটাল শুধু সিঙ্গেল স্পেশালিটি, আমরা শুধু ক্যান্সারের হসপিটাল। এখন ধরুন প্রচুর হসপিটাল আছে যারা হচ্ছে মাল্টি স্পেশালিটি, যেমন ক্যান্সার, অন্য চিকিৎসা হয়। মাল্টি স্পেশালিটি আর সিঙ্গেল স্পেশালিটি একটা পার্থক্য হচ্ছে যখন Baptistry Manchi Galia. Ready? 1, 2, 3. এই সামনে লাফা, এই পেছনে লাফা, এই ডাইনে লাফা, এই বাঁয়ে লাফা, এই এদিক লাফা, ওদিক লাফা, ऐसा লাফা, জানুন লাফা, আরো লাফা। যত কাছে যাবে হিটটা বাড়বে, কিন্তু হিটের দু রকম কালার আছে, এটা ডিপ রেড, তার মধ্যে ব্লু ফ্লেম। ব্লু ফ্লেম থাকলে বুঝতে হবে ওটা কেমিক্যাল, কেমিক্যালের জন্য আগুন লেগেছে। সেটা আমাকে বড় অফিসারকে বলে দিতে হবে, স্যার জলের মধ্যে ফর্ম দিতে হবে। ছোট্ট উপহার আর একটি গাছ একটি প্রাণ সংকল্প, সবুজ সংকল্পের তরফ থেকে ছোট্ট উপহার, আর কলকাতা রাজবাড়ির তরফ থেকে একটি এই বিশিষ্ট সম্মান আজকে তুলে দিতে পারলাম আমরা স্যারের হাতে। অসংখ্য ধন্যবাদ। এবং সেই সঙ্গে কলকাতা রাজবাড়ির তরফ
কাজে হাত লাগাই মোরা সব কাজে বাধা বাঁধন নেই কোলে বাধা বাঁধন নেই কোলে সব কাজে হাত লাগাই মোরা সব কাজে হাত লাগাই মোরা সব কাজে দেখি খুঁজি বুঝি কেবল ভাঙি গড়ি জুঝি কলকাতার রাজবাড়ি চৌদ্দ উদ্যোগে আমাদের আজকের যে এই বিশেষ দিনটি আমরা সেলিব্রেট করতে পারছি। থ্যাংক ইউ সো মাচ। আপনি সম্মানটা দিচ্ছি কি সুন্দর একটা জোরে হাততালি হোক কেন একজন আমি জানি ওদের সঙ্গে আমার आज एक बात आप सबसे शेयर करना चाहूँगी। अनुपम खेर जी से मैं बात करी तो उन्होंने मुझे बोला मैं जहाँ पे कुछ आगे जा रही हूँ ये जरूर बोलना। ये 3 तरह के लोग होते हैं दुनिया में। पहला जो जिंदगी सिर्फ काटता है, कल आएगा, आज 24 घंटे निकल जाएंगे, कल फिर आएगा, सुबह होगी, और ये जीवन इस तरीके से जीते हैं। और আচ্ছা, আজকে ওয়ার্ল্ড কিডনি ডে, তো এই আগামী প্রজন্ম বা এখনকার যারা জেন জি বলতে তাদেরকে আপনি কতটা অ্যাওয়্যার করবেন পজিটিভ থাকার জন্যে, ফিট থাকার জন্যে? কারণ এখন অনেক সব কিছুই খুব অ্যাবনর্মালভাবে লোকে জীবনবাস করছে, এই জেন জি বা এই জেনারেশন স্পেশালি, তাদেরকে আপনি কীভাবে গাইড করবেন? না, যে কোনো জিনিসের ক্ষেত্রে যেমন তেমনি জীবনের ক্ষেত্রে একটা ডিসিপ্লিন মেনে না চললে কিন্তু আখেরে ক্ষতি আছে। এটা মনে হয় সে জেনজি হোক আর যেই হোক সে নিশ্চয়ই বুঝবে, এবং সেটা বুঝবে বলেই এই সামনে লাফা, এই পেছনে লাফা, এই ডাইনে লাফা, এই বাঁয়ে লাফা, এই এদিক লাফা, ওদিক লাফা। मन का विश्वास कमजोर होना, हम चले रास्ते पे हमसे भूल कर। নমস্কার, শুভ সন্ধ্যা। দক্ষিণ হাওড়া মুক্তধারা ও HCG এবং তাকে বরণ করে নেওয়ার জন্য আমি আবারও আমাদের এই কলকাতার রাজবাড়ি কর্মকার মহাশয়াকে এগিয়ে আসার জন্য অনুরোধ করব। শ্রী সুমিতা ঘোষ মহাশয়া, তাকে আমরা এগিয়ে আসার জন্য অনুরোধ করব। I would like to request Lobamudra Mukherjee, please come and join us on stage. I would like to request Ayatri De. Thank you. তাদেরকে সম্মান জানাবো যারা সমস্ত কষ্ট নিজেদের মধ্যে চেপে রাখেন। তারা কখনো অপেক্ষা করেন না যে কখন আমার ছেলে বা আমার সন্তানরা আমাকে জড়িয়ে ধরে আই লাভ ইউ বলবে বা আমরা তাদেরকে তাদের কাছ থেকে শুনতে পারবো, সেটা নয়। কিন্তু তাদের কাঁধের উপর থাকে পুরো পরিবার। এবং যদিও আজকাল আমরা যে সমাজে বাস করি সেই সমাজে ছেলে মেয়ে বলে কিছু হয় না, মা বাবা দুজনেই হয়তো ভীষণ প্রিয় যে শিল্পী, যাকে নিয়ে আমাদের একটি গানও তৈরি হয়েছে এবং তিনি আজকে আমাদের মধ্যে রয়েছেন অহনার কাছ থেকে একটা গান শুনে আমরা শুরু করবো আজকে আমাদের পথ চলা, আমাদের সঙ্গীতের পথ চলা। অহনা আমি তোমার গানও শুনেছি প্রেস ক্লাবে দাঁড়িয়ে, যে এত সুন্দর করে গান গাইতে পারেন একটা ডাক্তারবাবু, সেটা আপনার ডক্টর অংশু সেন মহাশয়কে আমরা এবার সম্মানিত করবো। একে করে একজন তুলিয়ে বুঝিয়ে দেবেন, এবার একজন দেবেন, তার একটি ট্রফি তুলে দেওয়া হবে এবং আমাদের সবুজ সংকল্পের তরফ থেকে একটি গাছ, একটি গান, সেই গাছ দিয়ে তার হাতে আমরা আমাদের এই বিশেষ সম্মান জ্ঞাপন করতে চলেছি।
আমার তোমার কাছে প্রথম প্রশ্ন, সেটা হচ্ছে এই জেনারেশনকে তুমি কিভাবে গাইড করবে যাতে তারা যতটা পারে ক্যান্সার মুক্ত হতে পারে? এটা একটা খুব প্রাসঙ্গিক এবং অত্যন্ত ভালো প্রশ্ন। প্রথম কথা বলি যে প্রথম কথা যেটা বলবো সেটা ভীষণ কিছু আশার কথা নয়। তার কারণ হচ্ছে যে ক্যান্সার এমন একটি অসুখ যেটির কোনো নির্দিষ্ট একটি বা দুটি কারণ এই রকমভাবে কিন্তু কিছু বলা যায় না। যে কোনো জিনিস কিন্তু ক্যান্সারের কারণ হতে পারে, এবং আমাদের এই প্রকৃতিতেই হাজার হাজার জিনিস আছে যেগুলো মানুষের দেহে ক্যান্সার তৈরি করতে পারে। তারপরে আবার হচ্ছে যে একজন মানুষের জন্য যে জিনিসটা হয়তো ক্যান্সার তৈরি করতে পারবে আর একজনকে সেটা নাও করতে পারে, সেই জন্য ব্যাপারটা খুব জটিল আর কি। তার ফলে যে অসুখ খুব জটিল হয়, যেমন আমি বলছি এমনকি এইডস যেমন একটি খুব দুরূহ রোগ, কিন্তু আমরা জানি যে এইডস কেন হয়, একটা ভাইরাসের জন্য হয়। তাহলে চিকিৎসা। আচ্ছা, আমার আপনার কাছে প্রশ্ন, এই আজকে এত সুন্দর একটা জায়গা, পরিবেশ, যেখানে সাধারণ মানুষ, ইয়াং জেনারেশন বা প্রতিটা মানুষকে মোটিভেট করে তুলছে দুটো টপিককে, সেখানে আপনি সবুজ সংকল্প, আপনাদের যে ব্র্যান্ড, তাকে যে এখানে আপনি আনতে পেরেছেন, সেখানে কীরকম লাগছে? সবার আগে ধন্যবাদ জানাই মুক্তধারা ফাউন্ডেশনের কর্ণধার জয়দীপকে, যে এখানে যিনি আমায় আসতে বলেছেন। এবং আমাদের মূল কাজ হচ্ছে সবুজ বাঁচানো, সে যে কোনো প্ল্যাটফর্ম হোক, বিয়েবাড়ি থেকে অন্নপ্রাশন থেকে শুরু করে বইমেলা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, রেল, স্কাউট, রক্তদান শিবির, আমরা বিভিন্ন প্রান্তে চেষ্টা করছি যে সবুজকে বাঁচিয়ে তুলতে হবে। তাই এবং স্মৃতির উদ্দেশ্যে বৃক্ষরোপণ হয়। নারী শক্তি দশভূজা আমাদের সবুজ সংকল্পের আরেকটি প্রজেক্ট আছে, যে নারী শক্তি দশভূজা, তাদের নামাঙ্কিত বৃক্ষরোপণ। আমি আমার মায়ের নামে যে কারণে দিল্লির ইন্ডিয়া গেটের পাশে একটি বট বৃক্ষরোপণ করতে পেরেছি 2024-এ। আচ্ছা, আমার তোমার কাছে সবার আগে প্রথম প্রশ্ন, এই যে সোসাইটিতে, সমাজে অনেক রকম শুনতে হয়, এইরকম সেরকম, সেখান থেকে নিজেকে মোটিভেট করবে। আজকের দিনে দাঁড়িয়ে এতটা সাকসেসফুল যে তুমি হয়েছে, কীভাবে নিজেকে তুমি মোটিভেট করেছো, কীভাবে নিজের লাইফটাকে প্ল্যান করেছো? প্রথম কথা হচ্ছে যে আমি কোনোদিন সবসময় আমি নিজেকে খুব পজিটিভনেসের মধ্যে দিয়ে রাখতাম, এবং আমি মনে করতাম যে আমি সেটাই আমার কাছে সবচেয়ে বড় আমার পরিচয়। সেটা সমাজ কি বলুক, কি মানুষ কি বলুক, সেটার উপরে আমি কখনো নিজেকে ভাবিনি। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমি সেদিনই পুরোপুরি সাকসেসফুল হব যেদিন আমাদের মতো মানুষদের আরও অ্যাকসেপ্টেন্সের জায়গাটা অনেক বাড়বে। যেভাবে আজকে এই যে অনুষ্ঠান, এরকম ধরনের আরও অনুষ্ঠান হচ্ছে, এই যে অ্যাকসেপ্টেন্সের জায়গাটা বাড়ছে। আমরা যখন স্কুলে পড়তাম সেই সময়টা এই তৃতীয় লিঙ্গ বা ট্রান্সজেন্ডার ব্যাপারটা এতটা মানুষ জানতো না। সমাজটা আস্তে আস্তে বদলাচ্ছে। এখনকার যে জেনারেশন, তারা আরও অনেক বেশি প্রোগ্রেসিভ, তারা অনেক বেশি এই জিনিসগুলোকে নিয়ে ভাবে। সেই আনহেলদি লাইফ, খেলাধুলা নেই, মাঠ নেই, সেই জন্য তো তাদেরকে আপনি কীভাবে গাইড করবেন যে তারা যেন ক্যান্সারের থেকে যতটা পারে এড়িয়ে যেতে পারে? হ্যাঁ, যেটা হচ্ছে ক্যান্সারের কিছু আছে নন মডিফাইবল রিস্ক ফ্যাক্টর, কিছু আছে মডিফাইবল রিস্ক ফ্যাক্টর। মডিফাইবল রিস্ক ফ্যাক্টরসগুলো আমাদের হাতে আছে, যেগুলো আমরা চেঞ্জ করতে পারি চাইলে। যেমন যেটা আমরা বললাম যে লাইফস্টাইল মডিফিকেশন, যে ধূমপান না করা, সিগারেট স্মোকিং। আজকে জেনজিসদের মধ্যে যেটা আমি কমন যেটা দেখতে পাচ্ছি, বিশেষ করে কলেজ গোয়ার্স, ইভেন স্কুল গোয়ার্সদের মধ্যে দেখতে পাচ্ছি, ছেলে এবং মেয়েদের মধ্যে আমি দেখেছি এই স্মোকিংয়ের প্রাদুর্ভাবটা অনেক বেড়ে গেছে। এবং তারপরে দেখা যাচ্ছে কন্টিনিউয়াস তারা অ্যাডিকশানে পড়ে যাচ্ছে এই স্মোকিংটাকে, এবং এই স্মোকিংটাকে লং টার্ম কন্টিনিউ করার পর দেখা যাচ্ছে এটা পার্মানেন্ট ড্যামেজ করছে। সেটা লাং ড্যামেজ হোক, ইউরিনারি ড্যামেজ হোক, ব্লাডার ড্যামেজ হোক, প্রস্টেট, বিভিন্ন রকম। এছাড়া ওবেসিটি একটা অন্য একটা প্রয়োজন। আজকে আমরা জানি আমাদের খুব ফাস্ট লাইফ পাবো। আচ্ছা, আজকে ওয়ার্ল্ড কিডনি ক্যান্সার ডে, সেই প্রোগ্রামে দাঁড়িয়ে আমি আপনাকে সবার আগে যে প্রশ্নটা করবো সেটা হচ্ছে, আপনি সাধারণ মানুষকে কী সাজেশনস দেবেন বা কীভাবে গাইড করবেন যাতে তারা মোটামুটি বুঝতে পারে যে হ্যাঁ, আমি ক্যান্সারের সঙ্গে হয়তো খুব শীঘ্রই যুদ্ধ করতে যাচ্ছি, বা মেবি আই এম এফেক্টেড। তো কী মানে সাইন তারা দেখলে তারা বুঝবে? ইয়েস, যেটা বলার কারণ যে আজকে এই ওয়ার্ল্ড কিডনি ডেতে কিডনি ক্যান্সার আমাদের কাছে, আমি অ্যাজ আ মেডিকেল অঙ্কোলজিস্ট সিনিয়র কনসালটেন্ট, আমাদের কাছে রেগুলারই এই ধরনের পেশেন্ট আমরা দেখতে পাই। অনেক সময় দেখি যে স্টেজ 4 বা অন্তিম পর্যায়ের যে কিডনি ক্যান্সার, যেটা ছড়িয়ে গেছে প্রাইমারি কিডনি বা যকৃৎ যেটাকে বলছি, সেখান থেকে শরীরের অন্য প্রান্তে, এটাকে বলে স্টেজ 4 বা অন্তিম পর্যায়ে। এবং তার যে
প্রিলিমিনারি যে অ্যালার্মিং সাইন্স অ্যান্ড সিমটম সেগুলো হচ্ছে আচ্ছা, আমার দিদির কাছে প্রথম প্রশ্ন সেটা হচ্ছে তুমি কলকাতা রাজবাড়ি ওনার। আমাদের ফার্স্ট প্রশ্ন সেটা হচ্ছে এই এত ভালো একটা কজ বা একটা ইভেন্ট তুমি যে তোমার এখানে করাতে পেরেছো তাতে তোমার কতটা প্রাউড ফিল হয়েছে? খুবই প্রাউড ফিল। আচ্ছা, মানে এটা কতটা মোটিভেট করছে তোমাকে না, প্রফেশনাল দেখো, লাইফে? জয়দীপ যত কাজই করে আমি চেষ্টা করি কিছু কিছুভাবে জয়দীপের পাশে থাকতে, কারণ আমি এই ধরনের কজগুলোকে খুব ভালোবাসি, কিন্তু আমি সামনে থাকতে পছন্দ করি না। আমি সবসময় বলি যে আমাকে পেছনে রাখো। আচ্ছা, আমার জয়দীপটাকে প্রশ্ন সেটা তুমি যে এই ইভেন্টটা অর্গানাইজ করছো সেটা তোমাকেও সেম প্রশ্ন, কতটা মোটিভেট করছে? প্রথম প্রশ্নটা আমার অ্যাকচুয়ালি কতটা মোটিভেট করছে বলতে, আমি বিগত 6 বছর হচ্ছে এই আমার এই পিতৃরত্ন সম্মান বা মাতৃরত্ন সম্মান যেটা, আর এবং ডক্টর যে ডে। আচ্ছা, আমার আপনার কাছে প্রশ্ন যে সাধারণ মানুষ কিভাবে বুঝবে যে তারা ক্যান্সারের সঙ্গে লড়াই করতে চলেছে বা তারা এফেক্ট হচ্ছে, কীভাবে তাহলে সেটা মানে তারা বাড়ি থেকে বুঝতে পারে? ঠিক, কিছু উপসর্গ তো স্বভাবতই দেখতে পাওয়া যায়। কারণ যদি দ্রুত ওজন হ্রাস হয়, কোনো গলার মধ্যে যদি কোনো আলসার দেখতে পাওয়া যায়, সেটা কখনো চট করে সারছে না, ক্রমাগত বড় হচ্ছে, যদি কখনো কোথাও কোনো গলার মধ্যে কোনো গুঠলি বা লিম্ফ নোড দেখতে পাওয়া যায়, যদি কখনো কাশির সাথে রক্ত পড়া অথবা বমির সাথে রক্ত পড়া, স্টুলের সাথে রক্তক্ষরণ হওয়া, এই সমস্ত প্রভৃতি লক্ষণ যদি দেখতে পাওয়া যায় তাহলে ক্যান্সার রোগের প্রাথমিক উপসর্গ হিসাবে সেগুলো গণ্য করা যেতে পারে। এবং এছাড়া অন্যান্য উপসর্গ থাকতে পারে, যেমন মাথা ব্যথা, যদি ব্রেন টিউমার হয়, মাথা ব্যথা, ডাবল ভিশন বা একটা জিনিসকে দুটো করে দেখা, মাথা ঘোরানো, বমি পাওয়া, এগুলো কিন্তু ব্রেন টিউমারের লক্ষণ হিসেবে পরিগণিত